শিক্ষার্থীরা, আমরা আসলে আমাদের আজকে রসায়ন 1 এর 8ম ক্লাস অর্থাৎ পরমাণুর গঠন অধ্যায়ের অর্থাৎ আপনার পরমাণুর গঠন চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায় এর দ্বিতীয় ক্লাস। আমাদের হয়তো আর পরমাণুর গঠনে আরও একটি ক্লাস লাগতে পারে, তাইলে কিন্তু আমাদের আসলে 3টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা পর্যায় সারণী এবং জারণ বিজারণ এবং শেষ করে ফেলছি, এখন পরমাণুর গঠন চলতেছে। তো পরমাণুর গঠনের উপর হয়তো আরও একটি ক্লাস লাগতে পারে। তো আজকে আমরা যে যে টপিকগুলো নিয়ে আসলে আলোচনা করব পরমাণুর গঠন চ্যাপ্টারের, আমি আপনাদের এই কভার পেজটা অবশ্যই নোটের সাথে দিয়ে দিব। তো আমরা একটু কভার পেজটা যদি একটু দেখে নিই, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের যে টপিকগুলো আলোচনা করতেছি এবং এগুলা পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট। তো দেখেন, প্রথমে আছে পরমাণুর মূল কণিকা, এটাও বোর্ডে আসছে। তারপরে যেহেতু আমরা পরমাণুর মূল কণিকা পড়বো, স্থায়ী অস্থায়ী কম্পোজিট কণিকা সেটাও একটু বুঝে নিব। আইসোটোপ বার আইসোটোন কাকে বলে, অনেকবার বোর্ডে আসছে। তারপরে ইলেকট্রন বিন্যাস, ইতিমধ্যে এটা আমরা পড়ে ফেলছিলাম। আর বিশেষ করে যে গুরুত্বপূর্ণ টপিকটা পড়বো সেটা কোয়ান্টাম সংখ্যা। তা আমি এই জায়গায় কোয়ান্টাম সংখ্যাটা বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে। তা আমরা যদি বেসিকটা ভালোভাবে জানি, মানে কোয়ান্টাম সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার হয়, তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে যে কোনো প্রশ্ন আসুক আপনি পারবেন। আর এই চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ডে কোয়ান্টাম সংখ্যা থেকে যে কোনোভাবেই হোক প্রশ্ন আসে। সো আমরা গুরুত্বের সাথে এই জিনিসটা দেখব। তাহলে চলেন আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথমে যে আছে পরমাণুর মূল কণিকা সমূহ। আমি গত ক্লাসে আসলে বলছিলাম যে পরমাণু কাকে বলে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। আমরা জানি যে 1803 সাল পর্যন্ত ডাল্টনের পরমাণু বা তত্ত্ব পর্যন্ত যে পরমাণু অবিভাজ্য ছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, এই পরমাণুকে ভাগ করা যায়। পরমাণুকে বিভক্ত করলে কয় ধরনের কণা পাওয়া যায়? আমাদের অনেকেরই কনসেপ্ট থাকতে পারে যে 3 ধরনের, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। না স্যার, যে পরমাণুকে 1803 সাল পর্যন্ত মনে করা হতো এটা অবিভাজ্য, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই পরমাণুকেই বাংলে 3 ধরনের কণিকা পাওয়া যায়। 3 ধরনের কণিকা পাওয়া যায়। কণিকাগুলা কি কি? স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা। পরমাণুকে বিশ্লেষণ করলে 3 ধরনের কণিকা পাওয়া যায়: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী কণিকা, পরেরটা হলো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। আচ্ছা, তো স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা, এই সংজ্ঞাগুলো আপনার যে কোনোভাবে আসতে পারে। তো আসলে পরমাণুকে কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। আচ্ছা, আসলে এই পরমাণুগুলা যেহেতু আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত, এই কণাগুলোকে আমরা একত্রে বলি আসলে পরমাণুর মূল কণিকা। তো পরমাণুর মূল কণিকা, একটা প্রশ্ন আপনাদের বোর্ডে আসে যে পরমাণুর মূল কণিকা কাকে বলে। তাইলে পরমাণুর মূল কণিকা আসলে 3 ধরনের: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। এই স্থায়ী মূল কণিকার মধ্যে আসলে আমাদের ওই যে আমরা যে স্থায়ী মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। স্থায়ী মূল কণিকাগুলো আসলে কি বলেন তো? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো অর্থাৎ এই যে পরমাণু একসময় অবিভাজ্য ছিল, সেটাকে বিভক্ত করলে 3 ধরনের কণা পাওয়া যায়। এই 3 ধরনের কণার মধ্যে 3 ধরনের মূল কণার মধ্যে স্থায়ী মূল কণিকা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অস্থায়ী কণিকা আছে প্রায় 100 এর মতো। তো অস্থায়ী মূল কণিকা আমরা যদি 2-1টা বলি: পজিট্রন, গ্রাভিটন, নিউট্রিনো, অ্যান্টি-নিউট্রিনো, এটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে গ্রাভিটন, নিউট্রিনো, অ্যান্টি-নিউট্রিনো। আচ্ছা, আমাদের আর প্রয়োজন নেই। কম্পোজিট কণিকা, আলফা এবং ডিউটেরন, আচ্ছা, আমি এখন এগুলোর সংজ্ঞা দ্রুত দিয়ে দিব। তো পরমাণুর মূল কণিকা সমূহ কাকে বলে? যে পরমাণু
অতিকায় ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, অর্থাৎ পরমাণুটাই আরো অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণিকাগুলাকে আসলে কি বলা হয়? পরমাণুর মূল কণিকা বলে। শেষ। এখন আমি যদি বলি স্থায়ী মূল কণিকা কাকে বলে? পরমাণুর যে সকল কণিকা সকল পদার্থের পরমাণুতে পাওয়া যায়, অর্থাৎ সকল পদার্থের পরমাণুর মধ্যে অবস্থান করে, তাদেরকে পাওয়া যায় কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের হলো স্থায়ী মূল কণিকা। কেবলমাত্র হাইড্রোজেন পরমাণুতে প্রোটিয়ামের মধ্যে কোনো নিউট্রন থাকে না, এছাড়া পর্যায় সারণীর সব পরমাণুর মধ্যে এই কণিকাগুলো পাওয়া যাবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে সংজ্ঞাটা কি? স্থায়ী মূল কণিকা কাকে বলে? যে সকল কণা পরমাণুর সকল পদার্থের পরমাণুর মধ্যেই পাওয়া যায়, তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। কেবল হাইড্রোজেনের মধ্যে নিউট্রন নাই, এছাড়া বাকি সকল পদার্থের মধ্যেই, সকল পদার্থের পরমাণুর মধ্যে আপনি এই তিনটা কণা পাবেন। অস্থায়ী মূল কণিকা বা অস্থায়ী কণিকা, যে এই কণার সংখ্যা প্রায় আছে 100 এর মতো। আপনাদের যেহেতু আর এমসিকিউ আসে না, আমরা এত গভীরে যাব না, সংজ্ঞাটা শুধু শিখব। অস্থায়ী কণিকা কাকে বলে? তো অস্থায়ী কণিকা হলো যে সকল কণা পরমাণুতে স্বল্প সময়ের জন্য অবস্থান করে, অর্থাৎ এই কণাগুলা কোনো কোনো পরমাণুতে স্বল্প সময়ের জন্য অবস্থান করে, তাদেরকে অস্থায়ী কণিকা বলে। এখন আসলে কম্পোজিট কণিকা, এই স্থায়ী এবং অস্থায়ী কণিকার পাশাপাশি কোনো কোনো পরমাণুতে কিছু বাড়ি কণিকা দেখতে পাওয়া যায়, তাদেরকে কি বলা হয়? কম্পোজিট কণিকা, যেমন আলফা কণা আর ডিউটেরন কণা। আশা করি আমরা বুঝতে পারছি। যেহেতু আপনাদের অনার্স লেভেলে এমসিকিউ আসে না, সো আমি আর এগুলাতে অনেক ডিটেলস আলোচনা করা যাইত, তো আমি আর ওইদিকে যাচ্ছি না, আমরা শুধু সংজ্ঞাগুলা শিখে ফেলবো। ওকে, তাহলে পরমাণুর মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, তারপরে কম্পোজিট কণিকা কাকে বলে, সংজ্ঞা এবং উদাহরণ আমরা পারবো। আপনাদের হয়তো ছোট প্রশ্ন আসবে যে অস্থায়ী কণিকা কাকে বলে, উদাহরণ সহ দিবেন। আচ্ছা, তাইলে আমরা আসলে ওই যে পরমাণুর মূল কণিকা সমূহ, এটা আমরা পড়ে ফেলছি। এখন আসেন পরে যে টপিকটা আছে। হ্যাঁ, আরো দুইটা সহজ সহজ প্রশ্ন আপনাদের বোর্ডে আসছে, জন্য আমি লিখে রাখছি। কপারের ইলেকট্রন বিন্যাস লিখো। আমরা এটা নিয়ে অনেক পড়াশোনা করছি। কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন পড়ছি নিশ্চয়ই, বেসিকের মধ্যে পড়ছি। সো আমি এটা আর করতেছি না, এটা আপনাদের বোর্ডে আসছিল, এই জন্য আমি লিখছি। আমরা জানি কপারের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস 4s2 3d9 হয়। তো এটা কি হবে? 3d10 আর 4s1। আর ইলেকট্রনের প্রকৃত ভর, এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, আমরা ইলেকট্রনের আপেক্ষিকভাবে তার কোনো ভর ধরি না, কিন্তু ইলেকট্রনের এই প্রকৃত ভর আমি একটু লিখে ফেলি। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে স্থায়ী কণিকা, এটার আমরা আপেক্ষিকভাবে তার চার্জ ধরি -1, তার চার্জ আমি একটু যদি লিখি আর কি, প্রোটনের চার্জ ধরি +1, নিউটনের কোনো চার্জ নাই আমরা যদি ধরি, এটা হলো আপেক্ষিকভাবে, আপেক্ষিকভাবে তা আপেক্ষিকভাবে তার কোনো চার্জ নাই। ঠিক সেরকম বরের ক্ষেত্রে, আমি তো গভীরে যাচ্ছি না, আপনাদের যেহেতু এমসিকিউ নেই, আপেক্ষিকভাবে বরও ধরা হয়। আপেক্ষিক বর, আপেক্ষিকভাবে ইলেকট্রনের বর শূন্যই ধরা হয়, অথবা 1/1837, 1/1837 এরকম, মানে শূন্যের কাছাকাছি। তাইলে আমরা আসলে যে পারমাণবিক সংখ্যা যখন লিখি, বর সংখ্যা বা বর সংখ্যা প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে, অর্থাৎ আমরা ইলেকট্রনের বরটাকে অগ্রাহ্য করি। প্রোটনের বর আপেক্ষিকভাবে প্রোটনের বর ধরি আমরা 1, নিউটনের বর ধরি 1। এখন প্রকৃত বর, এই প্রকৃত বরটা হইল ইলেকট্রনের প্রকৃত বর, প্রকৃত বর। এই ইলেকট্রন, এটা আপনাদের পরীক্ষায় আসছিল যে ইলেকট্রনের প্রকৃত বর কত। ইলেকট্রনের প্রকৃত বর 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম, অথবা আপনি এটা যদি কেজিতে লেখেন, কেজিতে লেখলে হবে কি, ইলেকট্রনের প্রকৃত বর হইল এটা 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম, অথবা 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। আমি যদি এটা কেজিতে লিখি, কেজিতে লেখার দরকার নাই, 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। গ্রাম রে কেজিতে নিলে আরো 1000 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। সেজন্যই আর কি, যেহেতু এটা আসছে নেক্সট এক্সামে, যদি আপনার প্রোটনের বর চলে আসে, তো প্রোটনের বরটা আসলে প্রকৃত বর 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, এবং নিউটনের বরটা হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। একটা জিনিস কি খেয়াল করছেন, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কণা কিন্তু আপনার নিউট্রন।
আপনার মনে হইতে পারে যে 9.11 মানে ইলেকট্রন, না স্যার, কারণ এই জায়গায় ইনভার্সের পরিমাণটা বেশি, ইনভার্সের পরিমাণ বেশি মানে সংখ্যাটা ছোট। আর তাইলে আমি যদি বলি আমাদের মৌলিক কণার মধ্যে ভর সবচেয়ে বেশি কার, আপনার আনসার হবে নিউটন 1.675, আর প্রোটনের হলো 1.673। ওকে স্যার, আমরা ওই একটা ভরের সাথে সাথে আমরা আরো দুইটা ভর শিখে রাখলাম। তাহলে আমাদের এটা শেষ, এটা আর করতে হবে না, এটা আমরা করছি বেসিক ক্লাসে। এখন চলেন আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, এগুলো আপনাদের আসে 2 মার্কের প্রশ্ন বা ছোট প্রশ্নতে আসে, যে আইসোটোপ কাকে বলে উদাহরণ সহ লিখেন, আইসোবার কাকে বলে উদাহরণ সহ লিখেন, আইসোটোন কাকে বলে। ওকে স্যার, আমরা এখন ওই সংজ্ঞাগুলো দেখব। তো ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কণাকে নিউট্রন 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। প্রোটনের হলো 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। ওকে স্যার, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভরটা আপনারা শিখে নেবেন। এখন আসেন আইসোটোপ। কি টোপ স্যার? আইসোটোপ। আচ্ছা স্যার, আমরা জানি আইসো মানে একই, আইসো মানে কি একই, আর টোপ। এখন আসেন এই আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোটোন। ওকে স্যার, আমরা একটা জিনিস খেয়াল করি, এই বানানটা একটু খেয়াল করি আমরা। দেখেন আইসোটোপ মানে শেষের যে আমার অক্ষরটা সেটি হলো প। আইসোটোপ টু প দিয়ে আসলে আমরা প্রোটন সংখ্যা সমান আমরা জানি স্যার, একটা জিনিস এটা তো আমরা জানি, যেমন মনে করেন এই যে আমি সোডিয়াম লিখলাম 1130, দেখেন তো এইটা হলো প্রোটন সংখ্যা, এই নিচে বাম দিকে যেটা থাকে এটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটা হলো ভর সংখ্যা, এটা নিশ্চয়ই আমরা জানি। তাইলে আইসোটোপ হইল একই মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, মানে একই মৌলের একাধিক রূপ, একই মৌলের একাধিক রূপ। আমরা পি দিয়ে মনে রাখবো যে প্রোটন সংখ্যা সমান, তো একই মৌলের একাধিক রূপ এমন একটা হইতে পারে কি, যেমন হাইড্রোজেনের প্রকৃতিতে, হাইড্রোজেনের আইসোটোপ আছে 7টা, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টা। যেমন কি কি আপনার মনে আসেনি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়ামের পর 1 1 2 1 3 1। এই ডিউটেরিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এই প্রোটিয়ামের আরেক নাম হলো হাইড্রোজেন। প্রোটিয়াম, আমরা যদি লিখি ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, আর হলো ট্রিটিয়াম, ট্রিটিয়াম। আচ্ছা স্যার, অর্থাৎ হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে, তবে প্রকৃতিতে পাওয়া যায় 3টা। এই 3টা আইসোটোপ কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখন আপনি একটু জিনিস খেয়াল করেন তো স্যার, এর পারমাণবিক সংখ্যা 1, এর পারমাণবিক সংখ্যা 1, এর পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ যেহেতু হাইড্রোজেন একটাই পরমাণু, আমরা জানি পর্যায় সারণীতে একটা পরমাণুর জন্য একটা জায়গায় বরাদ্দ, না একাধিক জায়গা বরাদ্দ। বলেন তো হাইড্রোজেনটা আসলে পর্যায় সারণী কয় নম্বর গ্রুপে? অবশ্যই 1 নম্বর গ্রুপে, অর্থাৎ 118টা মৌলের মধ্যে প্রথম মৌলটা হাইড্রোজেন। এখন এর একাধিক রূপ আছে, ওই রূপগুলাই আসলে আইসোটোপ। আমরা যদি যেমন আইসো অর্থ একই, আইসো অর্থ কি একই, আর টোপস, TOPOS, টোপস অর্থ অবস্থান। এরা পর্যায় সারণীতে একই স্থানে অবস্থান করে, অর্থাৎ পর্যায় সারণীতে তাদের জন্য গড় একটাই বরাদ্দ। তা আমি সংজ্ঞাটা লিখি, আমি তো গভীরে যাচ্ছি না। আইসোটোপ কাকে বলে? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা, নিচেরটা স্যার খেয়াল করেন, পারমাণবিক সংখ্যা একই, মানে এখন হাইড্রোজেন হয় তার পারমাণবিক সংখ্যা 1 হইছে, অক্সিজেন হইলে পারমাণবিক সংখ্যা 8 হইতো, পারমাণবিক সংখ্যা সেম থাকে, পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। দেখেন প্রোটিয়ামের ভর সংখ্যা কত? প্রোটিয়ামের ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2, ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। তো আপনারা একটু খেয়াল করেন যে পারমাণবিক সংখ্যা নিচের কোণাটা 1 1 1, কিন্তু ভর সংখ্যা প্রোটিয়ামের ভর 1,
আমরা একটু কালা দিয়ে আবার ইয়ে করি, কালো রং দিই। প্লুটোনিয়ামের ভর 1, ডিউটেরিয়ামের ভর 2 এবং ট্রিটিয়ামের ভর 3। অর্থাৎ একই মূলের বিভিন্ন একই মূলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এক্সাম্পল কি, হাইড্রোজেনের 60টি আইসোটোপ রয়েছে, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টি আইসোটোপ, এরা কারা? প্লুটোনিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখন দেখেন একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে, এই ডিউটেরিয়ামের আর একটা প্রতীক কিন্তু D21, ট্রিটিয়ামকে আবার আমরা T31 দিয়ে প্রকাশ করতে পারি। এই D21 অর্থাৎ ডিউটেরিয়াম দেয়া D2O, বলেন তো স্যার এটা কিসের সংকেত? বাড়ি পানির সংকেত। অনেক ক্ষেত্রে আসতে পারে বাড়ি পানির সংকেত, বেসিক সাধারণ জ্ঞান প্রশ্ন এটা। বাড়ি পানির সংকেত হইল D2O। বাড়ি পানির সংকেত কি? D2O। আচ্ছা, আমাদের নর্মাল পানির সাথে বাড়ি পানির পার্থক্য কি বলেন তো? নর্মাল পানির H2O, এটার আণবিক ভর হবে 18, এটার আণবিক ভর হবে কি 18, কারণ হাইড্রোজেনের ভর 1 × 2 আর অক্সিজেনের 16, তাহলে 16 আর 2 18। কিন্তু এই জায়গায় ডিউটেরিয়ামের ভর যখন আপনি নির্ণয় করতে যাবেন, তো ডিউটেরিয়ামের ভর 2, তো 2 × 2 = 4 আর 16 কত? 20। অর্থাৎ বাড়ি পানির আণবিক ভরটা হবে কত? 20। ওকে, আমি একটু জেনে নিলাম সাধারণ জ্ঞানের প্রশ্ন। তা আইসোটোপ কাকে বলে আমরা পারবো? একই মূলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। উদাহরণ দেব। এখন আসেন আইসোবার। বার মানে ভর সংখ্যা সমান, আমরা এই অংশটা, অর্থাৎ এই জায়গায় কিন্তু একাধিক পরমাণু হবে, একই পরমাণু না, ভর সংখ্যা সমান। তো এরকম একটা এক্সাম্পল আমরা সচরাচর বেশি ইউজ করা হয়, কপার 29, 63, জিঙ্ক 30 এবং 63, জিঙ্কের 64 ভর ধরা হয়, এটাকে আমরা 64 আইসোটোপ আছে। তো আমরা জানি একই মূলের একাধিক আইসোটোপ আছে এবং 64 এই জায়গায় ধরা হয় 6.64। আচ্ছা, আমরা এই জটিল এক্সাম্পলে যদি আমরা নাও যাই, আরেকটা এক্সাম্পল আমরা দিই। আইসোবার, মনে করেন কার্বনের একটা আইসোটোপ হইল 6 এবং 14। কার্বনে এই 6, 14 আছে না কার্বনের আইসোটোপ, এটাতে আমরা কি করি? পৃথিবীর বয়স নির্ধারণ করি। অর্থাৎ কোনো একটা ফসিল পাওয়া গেলে পৃথিবীর বয়স নির্ধারণে এই আইসোটোপ ব্যবহার করা হয়। তাই নাইট্রোজেন 7, 14, খেয়াল করেন একটু স্যার, এই যে যুগলটা। তো দেখেন এই দুইটা পরমাণুর ভর সংখ্যা সেম 14, 14, কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। আর পারমাণবিক সংখ্যা ভিন্ন মানে নিউটন সংখ্যাও কি হবে? ভিন্ন হবে। তো এই ক্ষেত্রে সেম। আইসোবার কাকে বলে? যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। নিউটন সংখ্যা না বললেও শুধু পারমাণবিক সংখ্যা ভিন্ন বললেও হবে। অর্থাৎ যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যে কোনো একটা এক্সাম্পল আপনি দিলেই হবে। আচ্ছা, এখন আসেন আইসোটোন। টোন মানে দন্তান্ন দিয়ে নিউটন হয়, আমরা বলবো নিউটন সংখ্যা সমান। অর্থাৎ যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন আমি আপনার এক্সাম্পল দিই, ফসফরাস 15 এবং 31, সালফার 16 এবং 32। স্যার আমরা নিউটন সংখ্যা কেমনে বের করি? এটা ভর সংখ্যা, এটা পারমাণবিক সংখ্যা, দেখুন তো বিয়োগ করলে কত হচ্ছে? 16। এই জায়গায় বিয়োগ করলে কত হয়? 16। অর্থাৎ নিউটন সংখ্যা, এই দুইটা পরমাণুর নিউটন সংখ্যা কি সমান, তাই তারা পরস্পরের আইসোটোন। তো যে সকল পরমাণুর নিউটন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। আমার বিশ্বাস আইসোটোপ, আইসোবার, আইসোটোন এর সংজ্ঞা এবং উদাহরণ আমরা পারবো। আচ্ছা, এখন আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা পড়বো সেটা হলো কোয়ান্টাম সংখ্যা। এটা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে। তাইলে চলেন আমরা আসলে কোয়ান্টাম সংখ্যাটা আসলে একটু পড়ি, এবং বুঝে বুঝে পড়তে হবে, নাইলে কিন্তু বোঝা যাবে বা পারবেন না পরীক্ষার খাতায়। তাইলে দেখেন আমাদের এটা শেষ। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা ও এর প্রকারভেদ, ছোট ছোট আরো বিভিন্ন প্রশ্ন আপনাদের আসে। স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, আমরা আসলে এই প্রশ্নের মধ্যে এই সবগুলা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তাহলে চলেন স্যার আসলে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা হইল
যেমন আমার নাম, আপনাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর বা স্যারের নাম হলো অঞ্জন রায়, আমি আমার নাম লিখি ANJAN অঞ্জন। স্যার আমার নামটা লিখতে এই জায়গায় আমি এই বর্ণগুলা ইউজ করছি, তো আমার নাম প্রকাশ করতে হইলে এই লেটারগুলা লাগছে। ঠিক সেই রকম কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি? কোনো পরমাণুতে একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, কোন শক্তি স্তরে আছে, এই শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস ও ঘূর্ণনের দিক দেখেন। শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস ও ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য 4টা রাশির প্রয়োজন হয়। এই 4টা রাশিকে একত্রে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ একটা ইলেকট্রন কোন জায়গায় আছে তার সঠিক অবস্থান জানতে হইলে আমাকে 4টা রাশির সাহায্য নিতে হবে। এই 4টা রাশিকে একত্রে আসলে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বলা হয়। যেমন আমার নামটা লিখতে গেলে বা লিখতে হলে যেমন 5টা এই জায়গায় 4 ধরনের বর্ণ ইউজ, N 2টা A 2টা, অর্থাৎ 3 ধরনের লেটার ইউজ করছি আমি। অর্থাৎ আমি এই লেটারগুলো ছাড়া যেমন আমার নামটা প্রকাশ করা যাইতো না, ঠিক সেই রকম কোনো পরমাণুতে একটা ইলেকট্রনের সঠিক অবস্থান জানতে হলে আমার যে 4টি রাশি ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। এর মানে আমরা আসলে বুঝতে পারছি যে কোয়ান্টাম সংখ্যা খাওয়ার জিনিস না বা মাথায় দেওয়ার জিনিস না, জিনিসটা আসলে কি? ইলেকট্রনের সঠিক অবস্থান জানতে হলে যে 4টি রাশি লাগবে তাকে আসলে কোয়ান্টাম সংখ্যা বলে। আমরা যদি সংজ্ঞাটা বলি যে কোনো পরমাণুতে একটি ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস ও ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যে 4টি রাশি ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। এখন আপনার হয়তো একটু কনফিউশন জাগতে পারে যে আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস ব্যাপারগুলো আসলে কি। দেখি আমরা আসলে বুঝেই পড়বো, সমস্যা নেই। তাইলে আমরা এই কনসেপ্টটা তো বুঝতে পারছি যে আসলে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা হলো কোনো পরমাণুতে একটা ইলেকট্রনের সঠিক অবস্থান জানতে হলে যে 4টি রাশি লাগে থাকে। দেখেন আমরা আসলে কোয়ান্টাম সংখ্যা আমি বলছি, আমি যদি একটা এক্সাম্পলই দিই, একটু আমরা বলি সোডিয়াম 11, 1s2 2s2 2p6 3s1। আমি যদি বলতাম যে সোডিয়ামের 5 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে, একটু দেখেন সোডিয়ামের 5 নং ইলেকট্রনটি কোথায় আছে দেখেন তো স্যার, মানে E5 দেখেন স্যার E5। এখন এই 5 নাম্বার ইলেকট্রনটা আসলে কোথায় আছে বলেন তো? এই জায়গায় প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। 5 নাম্বার ইলেকট্রন কি এই জায়গায় আছে না স্যার? দেখেন তো, কারণ এই জায়গায় 2টা আর তারপর 8টা, অর্থাৎ আমার 5 নাম্বার ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে আছে। কোথায় আছে? দ্বিতীয় কক্ষপথ। এই যে দ্বিতীয় কক্ষপথ আমি বুঝতে পারছি, আমার এটাকে 5 নাম্বার ইলেকট্রন কিন্তু তৃতীয় বা প্রথমে নাই, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার n এর মানটা হচ্ছে 2, n এর মানটা হচ্ছে কি 2, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে। এইটাকে আসলে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা আসলে কি বলি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এবং তার সংজ্ঞাগুলো একটু বুঝে নিব। তা আমি বলছি যে আপনাকে এক্সাম্পল হিসাবে যে সোডিয়ামের 5 নাম্বার ইলেকট্রনটা যে আমরা প্রকাশ করব বা 5 নম্বর ইলেকট্রনের অবস্থান জানতে চাই, তার জন্য কয়টা রাশি ব্যবহার করা লাগবে? মূলত 4টা রাশি। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে এই 5 নম্বর ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে। আমরা বুঝতে পারছি যে এই জায়গায় যেহেতু 2টা, হ্যাঁ এই জায়গায় 2 8 1, এর মানে 5 নম্বর ইলেকট্রনটা আমার এই কক্ষপথের মধ্যে আছে। অর্থাৎ এই ক্ষেত্রে n সমান সমান কি হবে? 2। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। পরমাণুতে কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, কি বলছি? পরমাণুতে কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? n দ্বারা প্রকাশ করি। তো n এর মান হয় 1 2 3 4 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এগুলাকে যথাক্রমে আমরা k l m n ইত্যাদি দ্বারা কি করি? k l m n o p q পর্যন্ত আছে দ্বারা প্রকাশ করি। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো আমার এই যে কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, মানে শক্তি স্তরের আরেক নাম আসলে
প্রধান কোয়ান্টাম সংখ্যা। শেষ। এখন আসেন, এখন আপনাকে আমি বললাম যে 5 নাম্বার ইলেকট্রন আপনার দ্বিতীয় কক্ষপথে আছে। এখন আপনি কি তার সঠিক অবস্থান জানতে পারছেন? না। এখন প্রশ্ন হলো দ্বিতীয় কক্ষপথে আছে, যে দ্বিতীয় কক্ষপথে দুইটা উপস্তর, একটা হলো এস আর একটা কি পি। তাইলে আমার 5 নাম্বার ইলেকট্রনটা আসলে এস এর মধ্যে আছে না পি এর মধ্যে আছে বলেন তো? যেহেতু 2 2 4, অর্থাৎ আমার 5 নাম্বার ইলেকট্রনটা পি এর মধ্যে আছে। কোথায় আছে? পি। এখন আপনাকে বুঝতে হচ্ছে যে দ্বিতীয় কক্ষপথের আমার 5 নাম্বার ইলেকট্রন আসলে এস এর মধ্যে আছে না পি। এই যে এস বা পি না ডি না এফ, ওই যে উপস্তরগুলো বোঝার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ আমরা শক্তি স্তরের পর এটাকে আসলে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি আর কি। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি। অর্থাৎ একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে, কথাটা খেয়াল করেন, প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই দুইটা তথ্য একটু মনে রাখবেন, এল দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপর আরেকটা লাইন আছে, এল এর মান হয়, এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। আর আরেকটা কথা বলতে পারি, এল এর মান এন এর উপর নির্ভরশীল। এল এর মান এন এর উপর নির্ভরশীল। এন এর উপর কি নির্ভরশীল? এল এর মান এন এর উপর নির্ভরশীল। এল এর মান হয় 0 থেকে, কথাটা খেয়াল করেন, 0 থেকে n-1 পর্যন্ত। এই তিনটা তথ্য আপনার পরবর্তীতে কাজে লাগবে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল এর মান এন এর উপর নির্ভরশীল, আর এই এল এর মানটা হয় 0 থেকে n-1 পর্যন্ত। এর মানে আসলে কি? যদি n সমান 1 হয়, এল হবে 0। কেমনে স্যার? 0 থেকে n-1, তো n এর মান তো 1, 1 থেকে 1 বাদ দিলে 0। আমি যদি বলি n সমান 2, তাহলে কি এল সমান 0 1। কেমনে স্যার? 0 থেকে n-1, n থেকে বাদ দিলে। n যদি আমি বলি 3, তাহলে কি হচ্ছে? এল সমান 0 1 2। বুঝতে পারছেন? এবং এই এল এর মান 4টা, 0 1, এটা এই জায়গায় লিখে ফেলি, 0 1 2 3, এগুলোকে যথাক্রমে আমরা এস পি ডি এফ দ্বারা প্রকাশ করি। এখন একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনি দেখেন তো, প্রধান শক্তি স্তরে আসলে আমার একটা উপস্তর থাকে যেটার নাম হলো 1s। এই দেখুন দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p, 2s আর 2p। ওই দেখেন 3s 3p 3d, অর্থাৎ তৃতীয় কক্ষপথে 3s 3p 3d। আচ্ছা, এর মানে আমরা ওই যে এল এর মান দিয়ে বুঝতে পারি কোন উপস্তর। এখন আমার 5 নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে আমার 5 নাম্বার ইলেকট্রন কোথায় আছে বলেন তো? পি অরবিটালে। পি এর জন্য আমার এল এর মান কত হয়? 1 হয়। পি এর জন্য এল এর মান 1 হয়। আচ্ছা, আমি এইদিকে যাচ্ছি না। এখন আমার প্রশ্নটা যেটা আসবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল এর মান এন এর উপর নির্ভরশীল। এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। এগুলো আমাদের পরে কাজে লাগবে, এই মুহূর্তে কাজে লাগতেছে না। পরবর্তী ক্লাসের যে প্রশ্ন সেটাতে আমাদের কাজে লাগবে। তাইলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে বুঝতে পারছি। আচ্ছা, আমি যে এক্সাম্পলে ছিলাম, এখন আমি যদি বলি আমাদের 5 নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে n তো 2 পাইছিলাম, তাইলে আমাদের এল সমান কি হবে? এল সমান হবে 1। কারণ যে 5 নাম্বার ইলেকট্রন তো নিশ্চয়ই পি তে আছে, তো পি এর জন্য এল এর মান কি হয়? 1 হয়। এল এর মান কি হয়? 1 হয়। তা আমি ওই জায়গায় লিখে ফেলি, n সমান আমাদের 2 আর এল সমান সমান আসলে কি 1। এই 1 মানে মনে মনে আমাদের পি। আচ্ছা, এখন আসেন সহকারী কোয়ান্টা শেষ, এখন হইল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটাকে আসলে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করি। এখন আসুন স্যার, আচ্ছা স্যার আপনি কি করলেন, এন এর মান 2 দিয়ে বললেন যে আমার 5 নাম্বার ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আছে।
পরে এল এর মান 1 দিয়ে বললে আপনি পি তে আছে, আপনি কি সঠিক অবস্থান জানছেন? স্যার পি এর মধ্যে তো আবার 3 ভাগে আছে, পি এক্স পি ওয়াই পি জেড। কি স্যার? পি এর মধ্যে আছে পি এক্স পি ওয়াই পি জেড। এখন আপনার তো জানা লাগবে যে আপনার 5 নাম্বার ইলেকট্রনটা আসলে এক্স এর মধ্যে আছে না ওয়াই এর মধ্যে না জেড এর মধ্যে, অর্থাৎ ডাইমেনশন জানা লাগবে। এই ডাইমেনশন জানার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা তাকে কি বলা হয়? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা কি সংখ্যাটা পারবো না যে একটি ইলেকট্রন কোন উপস্তরের কিভাবে বিন্যস্ত আছে, অর্থাৎ ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাসের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর উপর নির্ভরশীল, এল এর উপর নির্ভরশীল, এম এর মান এল এর উপর নির্ভরশীল এবং এম এর মান হয় -L থেকে 0 সহ +L পর্যন্ত। গুরুত্বপূর্ণ কথা, পর্যন্ত। এই মুহূর্তে আমাদের সংজ্ঞার মধ্যে লাগবে না, কিন্তু পরবর্তীতে এটা আমাদের লাগবে। তো এম এর মান এল এর উপর নির্ভরশীল, আর এই এম এর মানটা আমরা কিভাবে পাবো? -L থেকে 0 সহ +L পর্যন্ত। তাইলে দেখেন, আসলে আমরা যদি একটু বলি যে এল যদি 0 হয়, এম সমান আসলে কি হবে? এম এর মান হবে -0 0 +0। আসলে 0 রে -1 +1 এইগুলা না লিখে 0 মানে 0ই হয়। এখন আরেকটা জিনিস দেখেন, এল যদি 1 হয়, এম সমান সমান কি হবে? -1 0 +1। স্যার আপনারা কি বিষয়টা বুঝছেন? ওই দেখুন, এল যদি 0 হয় তো এস অরবিটাল, আমরা জানি এস অরবিটাল কোনো ভাগে বিভক্ত নাই, এটা গোলাকার, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ নাই। কিন্তু এল যদি 1 হয় তাহলে এটা কি পি অরবিটাল না? দেখেন, ওই যে পি অরবিটাল এর জন্য এম এর মান 3টা, অর্থাৎ এটা হলো পি এক্স ধরি, এটা ধরলাম পি ওয়াই, এটা কি পি জেড। এই যে স্যার -1 0 +1 এগুলা কিন্তু কোনো সংখ্যা মান না, এটা আসলে অক্ষ বুঝাইছে। ওই যে আপনাকে বলা হয়েছিল না 5 নাম্বার ইলেকট্রন আপনার কোথায় আছে, তখন আপনাকে বের করে আপনি আগে বলছেন যে আমার 5 নাম্বার ইলেকট্রনের জন্য এল এর মানটা 1, মানে পি অরবিটাল, পি অরবিটালের পি এক্স পি ওয়াই পি জেড। এই যে আমরা যদি এক্স আমরা এইভাবে যদি ধরি, আপনি যে কোনোটাই ধরতে পারেন, এটাকে এক্স এটাকে ওয়াই, তো আমরা সিরিয়ালি ধরে নিব। -1 0 +1 এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। অর্থাৎ এক্স অরবিটালে তাহলে এটাকে লিখবো আমরা -1, ওয়াই অরবিটালে তাহলে লিখবো 0, আর জেড অরবিটাল থাকলে লিখবো +1। তাই আমাদের 5 নাম্বার ইলেকট্রনটা আমি যদি এই যে 2px 2py 2pz, তাহলে আমাদের পড়লে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে এই জায়গায় আসছে। তাহলে আমার 4 নাম্বার ইলেকট্রনের পরে 5 নাম্বার ইলেকট্রন কোথায় আছে? এই 2px এর মধ্যেই আছে। তো এই 2px এর জন্য px এর জন্য আমার m এর মানটা কত? -1। এই জায়গায় m এর মানটা আসলে কি বলেন তো স্যার? m এর মানটা হচ্ছে -1। এত জটিল ভাবে এই অংশটা নিয়ে আপনি এত ভয় পাওয়ার কিছু নাই। আপনার এই টাইপের প্রশ্ন পরবর্তী ক্লাসে আমরা পড়বো, এখন আমরা সংজ্ঞা জানলেই হচ্ছে। এর মানে কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি? যে একটি উপস্তরে একটি ইলেকট্রন কিভাবে বিন্যস্ত আছে, অর্থাৎ ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এখনো কি আপনি সঠিক অবস্থান জানতে পারছেন? এখন আপনি আমাকে বলছেন যে স্যার আপনার এই 1 নাম্বার ইলেকট্রনটা 2 নম্বর কক্ষপথের পি অরবিটালের এক্স অক্ষের মধ্যে আছে। আপনি অনেকগুলো আগে গেছেন, কিন্তু এক্স অরবিটালের মধ্যে আছে। দেখেন তো স্যার, ওই যে আমরা যে 5 নাম্বার ইলেকট্রন কোথায় কোথায় আছে আমরা যদি বলি, তা আপনি আমাকে কি কি তথ্য দিতে পারছেন? যে তথ্য দিছেন, এটা দ্বিতীয় কক্ষপথে পি অরবিটালে পি এক্স এর মধ্যে আছে, পি এক্স এর মধ্যে আছে। আচ্ছা, এখন কি শেষ স্যার? আমরা জানি প্রত্যেকটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে। এই পি এক্স এর মধ্যে 2টা ইলেকট্রন আসে, একটা ডান দিকে করে একটা বামে। এখন প্রশ্ন হইতে পারে না যে স্যার 2টা ইলেকট্রন আসলে এক জায়গায় থাকে কিভাবে? কারণ 2টা ইলেকট্রনের চার্জ মাইনাস, তাহলে মাইনাস হইলে এরা কি করে? একে অপরকে কি করবে? বিকর্ষণ করবে। তখন কি হয়? এই 2টা ইলেকট্রন একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, এটা বিপরীত দিকে। আমার 5 নাম্বার ইলেকট্রনটা প্রথম ইলেকট্রন, 2 2 4, আর 5 নাম্বার ইলেকট্রনটা হলো প্রথম ইলেকট্রন, তখন এটা দিব আমরা ঘড়ির কাঁটার দিকে।
পরের ইলেকট্রনটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই যে ঘড়ির কাঁটার দিকের প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি এটা নাম হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন, এটা আপনাদের পরীক্ষায় আসছে ছোট প্রশ্ন, কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা আসলে কি, যে কোনো অরবিটালের ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হবে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবার বলি, কোনো অরবিটালে একটি ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হবে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। স্পিন কোয়ান্টাম সংখ্যার জটিলতা নাই, এটা একবারে সিম্পল বিষয়। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস এর মান হয় দুইটা, প্লাস হাফ অথবা মাইনাস হাফ। মানে প্রথম ইলেকট্রন গেলে যদি কোথাও সিঙ্গেল ইলেকট্রন থাকে বা প্রথম ইলেকট্রন, সেটা হবে প্লাস হাফ, এটাকে এস দ্বারা প্রকাশ করি। এস এর মান হয় প্লাস হাফ এবং বা মাইনাস হাফ। ঘড়ির কাঁটার দিকে হইলে প্লাস হাফ দিলাম, আর ওইটাকে কি দিব, মাইনাস হাফ। তা আমরা প্রথম ইলেকট্রন 5 নাম্বার ইলেকট্রন মানে আমার পীর ফয়লা ইলেকট্রনটাই, এটা হলো ঘড়ির কাঁটার দিকে দিলাম। পরের যদি কখনো আসে তো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম ইলেকট্রন যেহেতু, তাইলে আমার এস এর মানটা হচ্ছে প্লাস হাফ। এস এর মানটা হচ্ছে কি, প্লাস হাফ। দেখেন স্যার বুঝছেন কিনা? অর্থাৎ আমার সোডিয়ামের 5 নাম্বার ইলেকট্রনের জন্য 4টা সংখ্যা আমরা পেয়ে গেছি। এন এর মান 2 মানে এটা দ্বিতীয় কক্ষপথ, এল এর মান 1 মানে এটা পি অরবিটালে, এম এর মান -1 মানে পি এক্স, এবং এস প্লাস হাফ মানে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আশা করি আপনি কোয়ান্টাম সংখ্যা নিয়ে ছোট ছোট সবটি প্রশ্ন উত্তর দিতে পারবেন। দেখা হবে পরবর্তী ক্লাস।